আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা এসএসসি প্রথম পত্রের গন্তব্য কাবুল গল্পটি সম্পূর্ণ এক্সপ্লেন করব এবং গল্প থেকে যা যা এমসিকিউ সিকিউ আসছে বিগত সালে সেগুলো সলভ করা হবে এবং গল্পের লাইন বাই লাইন A to Z তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে যদি কোনো কোয়েশ্চেন এমসিকিউ সিকিউ বা অ্যাডমিশন টেস্টে বা জব চাকরি পরীক্ষায় চলে আসে যাতে যাতে তোমরা অ্যান্সার করতে পারো, সেইভাবেই এই সম্পূর্ণ গল্পটা পড়ানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য অনুরোধ রইল। এবং আমাদের গল্প এখান থেকে শুরু। গন্তব্য কাবুল, এটা আমার একটি ফেভারিট গল্পের ভিতরে অন্তর্ভুক্ত। সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। লেখক পরিচিতি আমরা জেনে নেব, যেহেতু এখান থেকেও কোশ্চেন আসে। সৈয়দ মুস্তফা আলী 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর পিতার কর্মস্থল আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেট জেলায়। তার পিতার নাম সৈয়দ সিকেন্দার আলী। মোস্তফা আলীর শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখানে যে শান্তিনিকেতন হচ্ছে একটি আমরা যেটাকে বলি যে যেখানে মানুষকে পড়ানোর জন্য, মানে বোর্ডিং স্কুল বলা যায় বা এতিমখানা বলা যায়, এমন একটি জায়গায় তার অধিকাংশ সময় কেটেছে। মানে এটি বোর্ডিং স্কুলই বলা যায়। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুকাল অধ্যাপনা করেন তিনি। এছাড়াও দেশে বিদেশে বহু স্থানে তিনি কর্মসূত্রে গমন করেছেন। আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, জার্মান সহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। তুলনামূলক ধর্মতত্ত্বে তার ছিল বিশেষ পাণ্ডিত্য। সাহিত্যিক রসবোধ সৈয়দ মুস্তফা আলীর রচনায় মুখ্য প্রবণতা। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ কৌতুক ও ব্যঙ্গে রসাবৃত হয়ে উপস্থাপিত হয়। সৈয়দ মুস্তফা আলী উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, কত না অস্ত্রজল প্রভৃতি। এখানে কিন্তু পঞ্চতন্ত্র যে গল্পটা আছে এটা কিন্তু আমরা দেখি অনেক সময় কার্টুন হিসাবে আমরা টিভিতে দেখতে পাই পঞ্চতন্ত্র, এবং দেশে বিদেশে গ্রন্থ থেকে কিন্তু এই সৈয়দ মুস্তফা আলীর গন্তব্য কাবুলটি সেখান থেকে নেওয়া হয়েছে। সৈয়দ মুস্তফা আলী 1974 সালে খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। এখান থেকে গল্প শুরু হবে। চাঁদনি থেকে 9 সিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। এটা মনে রাখতে হবে যে তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে গিয়ে এক ফিরিঙ্গি একে বলে এটা ইউরোপিয়ানদের জন্য, মানে এটা হচ্ছে ইউরোপিয়ানদের জন্য একটি, মানে যেহেতু তখনকার শাসন চলতেছিল, ইংরেজদের ঔপনিবেশিক শাসন চলতেছিল, তাই তখনকার ইংরেজদের শাসন তো বলা যাবে না, এটাকে শোষণ বলতে হবে। তখন ইংরেজদের জন্য একটি ভিন্ন করে ট্রেনে বগি থাকতো, যে বগির নাম ছিল ইউরোপিয়ান থার্ড। এটা ইউরোপিয়ানদের জন্য এটা এই ফিরিঙ্গি হেকে বলে। আমি গাক গাক করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো আমাদের ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এখানে লেখক বলতেছে যে এখানে তো ইউরোপিয়ান তেমন কেউ নেই, খালি ইংরেজ তেমন নেই, তুমি আর আমি একসাথে এই গাড়িটাতে যাই, একসাথে, যেহেতু কেউ দেখবো না, বুঝবে না। এটা এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম। লেখক পড়েছে, মানে বাংলা শব্দের অন্তর্দেশে অনুস্বার যোগ করলে সংস্কৃত হয়, ইংরেজ শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেব ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলে বলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কার শেষে দেওয়ার মতো, এবং সব পাপ ঢাকা পড়ে যায়। মানে এখানে লেখক বোঝাতে চাচ্ছে যে
লেখক একটি তুলনামূলক ভাষাতত্ত্বের একটি বইতে পড়েছে, যেখানে লেখা ছিল যে ইংরেজি শব্দের প্রথমে যদি জোর দিয়ে ইংরেজি বলা হয় তাহলে এটা কি সাহেবী ইংরেজি হয়, মানে একটু পশ ইংরেজি হয়, দামি ইংরেজি। আর বাংলা বাংলা ভাষার শব্দের অন্তর্দেশে যদি অনুস্বার যুক্ত করা হয় তাহলে এটা কি সংস্কৃত ভাষা বলা হয়। সোজা বাংলায় এরই নাম গাক গাক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, ফিরিঙ্গি কোথাকার নেটিভ? তালতলার নেটিভ, এটা মনে রাখ। কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো, কিন্তু এদিকে আমার মনের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামাকাপড় জোগাড় করতে ব্যস্ত ছিল, কিন্তু ভাবার ফুরসতই পাইনি। মানে অনেক সময় হয় যে আমরা কোথাও ঘুরতে গেলে আগে থেকে আমরা সব কিছু রেডি করে রাখি, বা রেডি করতে আমরা অনেক সময় ব্যয় করে ফেলি। বিভিন্ন জায়গায় যাই, পাসপোর্ট বা জামা কাপড় কিনে রাখি। যখন আমরা ঘুরতে যাবো, তখন ঘোরার যে আশাটা সেটা চুপসে যায়। কারণ তখন তো আমাদের জন্মভূমি বা মাতৃভূমিটা ছেড়ে চলে যাওয়া লাগবে অন্য একটা এলাকায় বা জায়গায়। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত মনে হলো। আমি একা, আমি একা, এটা যে মনে হয়েছে এটা তার কাছে এটা কাপুরুষজনিত মনে হয়েছে লেখক এর কাছে। ফিরিঙ্গিটির লোক ভালো, আমাকে গুম হয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন? গোয়িং ফার? দেখলুম বিরতি কায়দা জানে। হোয়ার ইউ গোয়িং বললো না, এখানে ফিরিঙ্গিটি বললো যে কোথায় যাচ্ছ, দূরে যাচ্ছ কিনা এটা জিজ্ঞাসা করছে, কিন্তু এটা জিজ্ঞাসা করে নেই যে কোথায় তুমি যাচ্ছ। এটা জিজ্ঞাসা করলে তো এটা পার্সোনাল কোশ্চেন হয়ে যায়। তাই ফিরিঙ্গিটাই বিলাতি কায়দা জানে, তারা ইউরোপিয়ানরা এইভাবেই প্রশ্ন করে যে দূরে যাচ্ছ নাকি। তো এখানে চাইলে উত্তর দিতে পারে হ্যাঁ দূরে যাচ্ছি, বা না দূরে যাচ্ছি না। এখানে তার এটা পার্সোনাল কোশ্চেনের মতো হবে না, তাতে খারাপ লাগবে না। তাই সে যাই হোক সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো। এখানে ইংরেজকে সাহেব হিসাবে সে অবহিত করেছে, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার মনে রাখতে, উৎকৃষ্ট উত্তম ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে, এবং তাতে নাকি একটি পুরো দস্তুর পল্টন পোষা যায়। পল্টন বলতে যে আমরা যে মিলিটারিদের ক্যাম্প দেখি, সেখানে যে মিলিটারিরা থাকে তাদেরকে বলা হয় পল্টন। একটা পল্টন পোষা যাবে বা খাওয়ানো যাবে। আমি আপত্তি জানিয়ে বললাম যে আমি কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সব কিছু মিলিয়ে দিয়ে বেদাল্লি ডিভিশন করে আলকার্থ ভোজন, যার যা খুশি খাবে। এখানে বেদাল্লি ডিভিশন সবাই খাবার রাখবে, রাইখা দুজনের মেনু দেখবে, দেখার পরে যার থেকে আলকাত যেভাবে ভোজন করে, যার যেটা পছন্দ হবে সে সেই খাবারটা খাবে। সাহেব যখন যেমন যেমন খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। অবাক হয়ে যেতেছিল লেখক যে সাহেবের খাবার দেখে। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসলম মুসলম আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এখানে একই খাবার দেখতে পেয়েছে লেখক, যে ইংরেজে যে খাবার আনছে আমিও সেই একই খাবার এনেছি। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, শিক কাবাবের জায়গায় শিক কাবাবই, কিন্তু স্বামী কাবাব নয়। আলু গোস্তের বদলে কফি গোস্ত নয়। আমি বললাম, রাজদার আমার ফিয়াসে নেই। এবারকার সে একটু কটুক্কম কথায় বলতেছিল যে আমার তো ফিয়াসে নাই, প্রেমিকা নাই। ফিয়াসে বলতে এখানে প্রেমিকা ওকে বোঝানো হয়েছে। এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা, এখানে লেখক এগুলা জাকারিয়া স্ট্রিট থেকে কিনছে। এখানে লেখক যেহেতু জানতো যে তার যে ফিয়াসে ছিল, যেই নিয়ে সাহেবের ফিয়াসে ছিল, সে কিন্তু এসব তিনি খাবার তাকে কিনে দিয়েছে।
নিজে তৈরি করেনি, এগুলো সব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। জাকারিয়া স্ট্রিট ছিল তখনকার সময় যেই কলকাতা সেখানকার একটি জনপ্রিয় এলাকা। যেমন বর্তমানে ঢাকায় অনেক জনপ্রিয় স্ট্রিট আছে যেখানে মানে খাওয়ার জন্য বিখ্যাত, তেমনই একটি স্ট্রিট হচ্ছে জাকারিয়া স্ট্রিট। একদম হুবহু একই স্বাদ, মানে এখন খাবারগুলো দেখছে যে একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়, মানে তার একটা চিন্তা হইতেছে যে আয় হ্যাঁ ফিয়াসে কি আমার লগে এমন করে প্রতারণা করলো, মানে এমন করে মিথ্যা কথা বললো আমার, যে বানায় দিছে অথচ নিয়ে কিনে এনে আমাকে দিয়েছে। আমারও আবছা আবছা মনে পড়লো যখন ছদা করছিলাম তখন যেন এক গাদ্দা গুদ্দা ফিরিঙ্গি মেমকি হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াসে এর একটি বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। মানে এখানে লেখক তার যেই প্রেমিকা ছিল তার বর্ণনা দিতে বলতেছিল যে তাকে দেখতে কিরকম। কারণ সেও যখন জাকারিয়া স্ট্রিট থেকে খাবারগুলো কিনতেছিল তখন একজন দেখছে যে গাদ্দা গোদ্দা বলতে একটু মোটা সোটা, মানে ফিরেঙ্গি মহিলা, মানে ফিরেঙ্গি বলতে এখানে বোঝানো হয়েছে ইংরেজ মহিলা, জাকারিয়া স্ট্রিট থেকে যা পাওয়া যাচ্ছে সব কিনতে দেখছিল। ভোর কথায় ভোর কোথায় হলো মনে নেই। তারপরে লেখক আর বলো না, কারণ কি, যেহেতু তাদের সম্পর্ক শুধু শুধু সমস্যা করবে কেন। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিম গৌর চন্দ্রিকা করে নামে না। 7টা বাজতে না বাজতেই চড়চড় করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কি রকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। গাড়ি যেন কালো উর্দাস আসে। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে। 7টা বাজতে না বাজতেই চড়চড় করে ট্যাটচাক হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কি রকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। গাড়ি যেন কলো আত ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোনো গতিকে রোদ্দুরে তলব চিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরো। আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে, ততোধিক ঊর্ধ্বশ্বাসে সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। গাড়ি এর মাঝে আবার বোল ফিরিয়ে নিয়েছে। দাড়ি লম্বা, টিকি খাটো হয়েছে। নাদুস নুদুস লাল্লা জিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলটা রাওরা পাঞ্জাবিদের টুবি অসি আর শিখ সর্দারজিদের জলবদ্ধ দাড়ির হরেক রকম বাহার। মানে এতক্ষণে তারা পাকিস্তানের ভিতরে প্রবেশ করেছে, মানে লেখক পাকিস্তানে প্রবেশ করছে এবং সেখানে বিভিন্ন মানুষ তার সাথে বসছে, তাদের বিভিন্ন বৈচিত্র্য সে তুলে ধরেছে, বলতেছে। সামনে বুড়ো সর্দারজির প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কহা যায়গো কহা যায়গো, মানে তাদের ভাষায় বলতেছে। আমি ডবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবর জঙ্গ দাড়ি গোফের ভিতর অতি মিষ্টি মোলায়েম হাসি। জিজ্ঞাসা করলেন, পেশাওয়ারের কাউকে চিনি না, হোটেলে উঠব। বললুম, বন্ধু স্টেশনে আসবে, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। মানে লেখক বলতেছে যে সে পেশোয়ারে যাবে। পেশোয়ার হচ্ছে আফগানিস্তানের একটি শহর, সেখানে যাওয়ার জন্য সে রওনা হয়েছে এবং সেখানে সে কোথায় উঠবে সেটা তার কাছে জিজ্ঞাসা করছে। সর্দারজি হেসে বললেন, কেউ কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন।
মানে এখানে তার বন্ধু বন্ধু ঠিকই খুঁজে নেবে, যেহেতু সেখানে অনেক বেশি বাঙালি নামে না, কিছু অল্প অল্প সংখ্যক বাঙালি পেশোয়ার নামে, সেখান থেকে তাকে খুঁজে নেওয়া হতো। আমি সাহস পেয়ে বললুম, তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস করে বললেন, মানে একটু কটু করে বললেন, শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তা দিয়ে মানুষ চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, এও তো তাজ্জবকি বা বাদ তাজ্জবকি বাদ, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়। আমি আর এগুলোম না, বাঙালি পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ, সেই সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দিবেন। আর তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলোয়ার বানাতে কগজ কাপড় লাগে? এখানে সিলোয়ার বলতে সেখানকার যে পাঞ্জাবি আছে, মানে তারা যে পাঞ্জাবি পরে, সেই পাঞ্জাবি তৈরি করতে কত গোছ কাপড় লাগে সেটা জানতে চাইছে, যেহেতু এক এক জায়গার মানুষ এক এক রকম। আর আমাদের বাংলাদেশে যে পাঞ্জাবিগুলো তৈরি হয় সেগুলো বেশিরভাগই 4 কোনা তৈরি হয়, কিন্তু পাকিস্তানের পাঞ্জাবিগুলো দেখবে কি 4 কোনার জায়গায় একটু গোল হয়, মানে কোনাগুলো একটু গোল করে তারা তৈরি করে। বলেন, দিল্লিতে 3.5, জল জলন্ধরে 4.5, লাহোরের 5.5, লাল মুসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ার এক লম্ফে 10.5। খাস পাঠানমূলক পোহাট খাইবার পুরো থান 20 গজ, তাও আবার খকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা কি করে মারপিট, খুন, রাহাজানির কথা তো বাদ দিন। সর্দারজি বলেন, আপনি বুঝে বুঝে কখনো বায়োস্কোপ যান না? বায়োস্কোপ মানে হচ্ছে, তখনকার দিনে তো আর টিভি ছিল না বা মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। তখনকার বায়োস্কোপে মানুষ দেখতো, মানে মুভি টুভি ছবি দেখা যেত বায়োস্কোপের মতো। তোমাদের একটা বায়োস্কোপের ছবি আমি দেখাই দেব, সমস্যা নেই। তো বায়োস্কোপে তারা আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝাবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি। এই এই সেদিন দেখলাম 10 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব, ফোরকের পর ফোরক, 200 বছরের পুরনো গল্পে, এখানে কিন্তু এটা এমসিকিউতে আসে, তাই এটা মনে রাখবে। 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফোরকের পর ফোরক পড়ে যাচ্ছেন, মনে নেই 10খানা না 12খানা, তাতে নিবেদন তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারে, তবে মদ্দা পাঠান 20 গজি সেলোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচ। ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি পাঠান মুলুকের প্রবাদ, দিনের বেলা পেশোয়ার, ইংরেজের রাতের পাঠানের। শুনে খুব গর্ব অনুভব করেছি যে বটে বন্দুকধারী পাঠান কামানদারি ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়, তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবে তাই মনে মনে ভাবছি। এমন সময় দেখি গাড়ি পেশোয়ারই দাঁড়ালো। আসলে এখানে তখনকার সময় ইংরেজের আমল ছিল, তাই তখনকার দিনের বেলা ইংরেজরা রাজত্ব করতো, রাত্রের বেলা পেশোয়ার পাঠানরা রাজত্ব করতো। তো এই পাঠান যারা ছিল তারা হয়তোবা সেখানে এমন অমীমাংসিত জায়গা পেশোয়ারের, যেমন বর্তমানে কাশ্মীরকে অমীমাংসিত জায়গা বলা যায়, যেখানে পাকিস্তানিরা আর ভারত মানে দুই দল সবসময় যুদ্ধ বিদ্রোহ লাগিয়ে থাকে।
তেমনই একটি অবস্থা ছিল এই পেশোয়ারের। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুট পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছে। মানে পাঠানরা তো 6 ফুট হয়, তার থেকেও এক মাথা উঁচু, মানে 6 ফুট 4 ইঞ্চি এমন হবে। তা কাতর নয়নে তার দিকে তাকে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বলিলেন, আমার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার 2 হাত সেটি লুফিয়ে নিয়ে দিলেন এক চাপ। পরম উৎসাহী গরম সংবর্ধনায় সে চাপে আমার হাতের 5 আঙ্গুল তার 2 হাত আবার ভেতরে লুকোচুরি খেলছে। মানে অনেকে আছে না, আমরা যে যখন অনেক উৎসাহর সাথে কারোর সাথে কথা বলি, তখন ওই যে 2 হাত ধরে মুসাফা করি আমরা, যখন উৎসাহ বেশি থাকে বা আনন্দ বেশি পাই। যেহেতু পাঠান হাত বড় হবে, তাই তার হাতের ভিতরে যেন লুকোচুরি খেলছে। এমন এক অবস্থা। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিস্ট্রে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান। তবে যে এত সংবর্ধনা করেছেন, তার মানে কি এরা কতটা আন্তরিক এবং কতটা লৌকিক কথা। আজ বলতে পারি পাঠানের অবতারণা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। মানে নির্জলা যেমন ইয়াতে বলে দুধে যেমন জল না দিলে যেটাকে নির্জলা বলা হয়, তেমনই নির্জলা তাদের আন্তরিকতা। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সেই অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। এখন থেকে আমরা শুধু যেগুলো প্রয়োজনীয় সেগুলা দেখব, মানে প্রয়োজন যেগুলো আছে সেই সব জিনিসের ব্যাখ্যা করবো, বাকিগুলো আমরা এড়িয়ে চলবো, যেহেতু আমাদের সময় অল্প। আর অনলাইনে যেহেতু অল্প সময়ের ভিতরে অনেক বেশি পড়া লাগে, তাই আমরা সেগুলোই পড়াবো। আর ওই ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ম ইস সাফার নিপস উস সাফার, নিঃসুপ উৎসব, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলার একই প্রবাদ প্রচলিত আছে, যেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। মানে নিজের উঠোন যদি বের হইতে পারি তাহলে অর্ধেক রাস্তা মানে আমরা বের হয়ে যাই, মানে সমস্যার সমাধান হয়ে যায়। যেহেতু আমাদের রেডি হইতে অনেক সময় লাগে, তাই এটা বলতেছি। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসের ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। এই অর্থে যে নো ম্যানস ল্যান্ড এই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এইসব জায়গায় মানুষ আপনার আপন প্রাণ নেই বা ব্যস্ত। মানে এইসব জায়গায় অনেক বেশি পরিমাণে সন্ত্রাস জাতি থাকে, তাই এইসব জায়গা ভয়ঙ্কর অনেক বেশি। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। অথবা আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপির মতো প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদের তো কিছু একটা করবার আছে, এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করা যায়। মানে ফর্মালিটির জন্য কিছু পুলিশ সব জায়গায় আছে, কিন্তু তেমন একটা কাজ করে না পুলিশ। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি বয়স 60-এর কাছাকাছি। মানে ডান দিকে তার পাশে একজন সর্দারজি বসেছে, কাঁচা পাকা দাড়ি, দীর্ঘ দাড়ি। পরে জানতে পারলুম রাতকানা, মানে রাতকা দেখেন। বা দিকে আফগান সরকারের এক কর্মচারী পেশোয়ার গিয়েছিলেন
কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য সব ভাষায় জানেন, অথচ বলতে গেলেই এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজ না বুঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন আপনি ফার্সির যে ছয়টি শব্দ তখন তিনি ফার্সির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখন যদি আপনি তার বক্তব্য বোঝেন, তবে তিনি ঝাড়েন। তবে তিনি বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ছাড়েন। শেষটা এমন ভাব দেখান যেন অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলার ঝকমারি আর তিনি কত পোহাবেন। মানে এমন অবস্থায় যে সব ভাষা জানেন এমন একটা ভাব নিয়ে চলে, কিন্তু আসলে কিছুই জানেন না ভাষা, মানে কোনো ভাষাই তিনি সঠিকভাবে জানেন না। আর যেহেতু না জানেন, অর্ধশিক্ষিত, মানে শিক্ষা নাই, সেজন্য মনে করে তার ইংরেজি অন্য মানুষেরা বুঝে না। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধু বৎসল, মানে বিপিনের সহায় সহায় মানে অনেক ভালো লোকের, ভালো মনের মানুষ। তারও পরে বুঝতে পারলাম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। মানে অনেকে আছে না, ওই যে মিথ্যা কথা চাকরি পেয়েছে, তেমনই তিনি অনেক ভাষায় যে ভালো পারেন এটা বলে বেতারে চাকরি পেয়েছে, তাই যে এইসব কথা বলতেছে। বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী, মানে বাসের ভিতরে, পেটে বলতে ভিতরে বলতেছে, এক পাল কাবুলি ব্যবসায়ী পেশোয়ার থেকে সিগারেট, গ্রাম গ্রাম গ্রামোফোন, রেকর্ড, পেলেট, বাসন, ঝাড়, লণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, কেতাব, পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। বাদ বাকি সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। মানে এই শহরটা খুললেই তুমি সব কিছু বুঝতে পারবা। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ্দ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিসংকট। এখানে মানে খাইবার গিরিসংকট বলতে এটা আফগানিস্তান আর পাকিস্তানের ভিতরকার আর এইটার রাস্তা, যেখান দিয়ে মানে আফগানিস্তান থেকে পাকিস্তানে যাওয়া হয়, পাকিস্তান থেকে আফগানিস্তানে যাওয়া হয়। তো সেই রাস্তাটা অনেক ভয়ঙ্কর রাস্তা, তাই সেটার কথা বলতেছে যে গিরিসংকট। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের নেড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস, এক জোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর কাদা ঘোড়ার পণ্যবাহী বা ক্যারাভেনের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তা মিললে 30 সাধ্য হবে না, মানে অনেক ছোট, মানে সরু রাস্তা যেটাকে বলে হয়। সেই রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাম বায়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। মানে রাস্তা এতটাই আঁকা বাঁকা যে আশেপাশে যদি একখানে দাঁড়ায় আমরা দেখি, আশেপাশে চারিদিকে আমরা পাহাড় দেখতে পাবো। এমন অনেক জায়গা আছে, বান্দরবান এমন আছে। দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে, তাই তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লুফালুফি খেলছে। অবাক অবাক হয়ে দেখছি সেই গরমে বুকরান পশ্চিম ফার ব্যবসায়ী 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভার কোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ করলে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের পক্ষে সত্যি এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না এবং শরীর ঠান্ডা রাখে। ঘাম তো এদেশে হয় না, আর হইলেই বা কি, এরা তো থোড়াই পরোয়া করে না। মানে এদের অভ্যাস হয়ে গেছে, মানে এটা পড়তে পড়তে গরমের
ভিতরে 2 ইঞ্চি পুরো জামা পরতে বানিয়ে তাদের অভ্যাস হয়ে গেছে। এটুকু বলতে বলতেই দেখলাম গরমে হালকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা, মানে এখানে সর্দারজি যেহেতু কথা বলতেছে আর এই গরমের কারণে তার গলা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেলে তো মানুষ কথা বলতে পারে না, তাই তারও সর্দারজি আর কথা মানে আর চলাইতে পারলো না। কত দেশের কত রকমের লোক পণ্যবাহীর সঙ্গে সঙ্গে চলছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের কত অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিক জার্মান মাউজার, দামস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামদর মোগল ছবিতে দেখেছিলাম, বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর মধ্যে বোনা কত রঙের কার্পেট, কত আকারের, কারো হাতে কান জোখা পেতল বাঁধানো লাঠি, মানে এখানে ওই যে সুপারি কাটে যে পান সুপারি কাটে যে এক তোদের এর জামদুর আছে না, সেটার কথা বলতেছে জাতির মতো। কারো কান কারো কান জোখা পা পেতেলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, উঠের পিঠে পশম রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার, বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলু বাকটা চলছে হিন্দুস্তানের বিরিয়ানি, পোলাও, জৌলুস বাড়াবার জন্য। মানিস তারা এইগুলা নিয়ে আফগানিস্তানে হিন্দুস্তানে যেভাবে পোলাও বানায়, বিরিয়ানি বানায়, সেভাবে তারা বিরিয়ানি তৈরি করবে, সেই জন্য পণ্যগুলো নিয়ে যাচ্ছে তারা সঙ্গে করে। আরও চলছে শুনতে পেলাম কোমর বন্ধের নিচে ইজেরের ভাঁজে পুস্তিনের লাইনের ভিতরে আফিং, হাসিন না কোকিনি, আর আর কিছু, মানে তারা তার সাথে মাদক চালানো করতেছে, চোরাচালান করতেছে তাদের বেল্টের ভিতর করে। সবাই চলছে অতি ধীরে, অতি মন্থরে। পাঠান 2 বার বলেছিলেন, আমি 3য় বার সেই প্রবাদ শপথরূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমরা সকল সমস্যা সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি ত্বরিত গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিভিন্ন মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালাম। তিনি দেখি অতি কাবুলি বলতে এখানে ওই বেতার কর্মকর্তাকে বলতেছে। তিনি দেখে অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে। প্রতিবারই হয়, এই গরমে না হওয়া বিচিত্র, মানে এই গরমে যে হবে না এটা অসম্ভব, কারণ যেহেতু প্রচুর গরমের ভিতরে টায়ার অনেকবার ফাইটে যায়, যেহেতু এটা গাড়ি। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের, মানে দুদিকে যে জমি আছে সেটা পাঠানের, আর মাঝখানে যে রাস্তা সেটা সরকারের। সেখানে নেমেছো কি মরেছো, যেহেতু এটা পাঠানের জায়গা, সেখানে তুমি নামলে কিন্তু মারা যাবে। পাঠানরা কিন্তু অন্য এলাকার মানুষ দেখতে পারে না। আড়ালে আবডলে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় পেতে বসে আছে। পাঠান কারা? পাঠান হচ্ছে আফগানিস্তানের আর পাকিস্তানের একটি জনগোষ্ঠী। নামলেই করাক পিং, তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে, তার জন্য খাইবার পাশের দুদিকে সেখানে বসতি আছে। সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে। আফ্রিদিতে ঝগড়া, মানে আফ্রিদি সেটা গোষ্ঠী, মানে বেদুইন গোষ্ঠী, ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়, না হলে তো মানুষ মারা যাবে। মোটর আবার চললো, মানে বাস চলা শুরু করলো। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছে তার নির্যাস, কিচ্ছু ভয় নেই সাহেব,
কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিম জল পাহাড় থেকে নেমে এসেছে। কলিজা ঠান্ডা হয়ে আজ যাবে। মানে সেখানে কাবুলের যেই নদী আছে সেখানে হিমালয় থেকে পানি আসে। আর সেই পানিতে যখন মানে গোসল করবে তখন শরীর ঠান্ডা হয়ে যাবে, এটা বলতেছে। আর এই যে বেতার কর্মকর্তা সে, আমি বললাম আমার মুখে তো আপনার মুখে ফুল চন্দন পড়ুক, মানে আপনার কথাই যেটা বলছেন সেটাই যেন সত্য হোক। হঠাৎ দেখি সামনে একই মরীচিকা। সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলুম। বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা কাবুলি। বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাশ করা। আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। মানে খাইবার পাশ এমন একটা রাস্তা যেটাতে বারবার পাসপোর্ট দিতে হয়, অনেক মানে ঝামেলা আছে, তারপরে আবার জীবনের ঝুঁকি আছে, তাই পাস করাকে সবচেয়ে বড় পাস বলা হয়। খাইবার পাস তো দুঃখে দুঃখে পেরুলাম এবং মনে মনে আশা করলাম এইবার গরম কমলো বটে, মানে গরম কমছে বটে, কিন্তু পাশের ভিত্তির পিচ ডালা রাস্তা ছিল, তা সংকীর্ণ হোক আর বিস্তীর্ণ হোক, মানে ওই যে রাস্তা দিয়ে তারা আসছিল সেটা তো অনেক চিকন ছিল, সেটার সংকীর্ণ আর বিস্তীর্ণ রাস্তা তো আসছিল। এখন আর রাস্তা বলে কোনো পালাই নাই, মানে এখন আর কোনো রাস্তা নাই, এখন আর পিচ ঢালাই রাস্তা নেই আফগানিস্তানের ভিতরে। এখানে কিন্তু হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর ও অতি সামান্য মাটির উপর যে যোগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এই দাগের উপর দিয়ে পণ্যবাহী যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কত দূর পীড়াদায়ক যে হতে পারে তা খানিকটা তুলনা করা যায় বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গা ও খোড়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। মানে দুইটা একটা জায়গা আছে যেখানে ওই রাস্তা তোলা ভালো না, মানে ভাঙা রাস্তা যেটা বলা হয়। যদি সেই গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরো তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ঢাঙা খোয়াই ছেয়ে ফেলা হয়, মানে এখানে রাস্তা বলতে কিছুই নাই, সেখানে সব হচ্ছে বিস্তীর্ণ মরুভূমি, তার ভিতর দিয়ে গাড়ি চলতেছে। ল্যান্ড পোর্টাল থেকে 10 মাইল মানে 10 মাইল দূর সেই মরুপ্রান্তের দক্কার দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিঠে পিঠে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে। আশেপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের উপর দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে। আর দূর থেকে সেই কালো কালো গর্ত দিক দেখে মনে হয় যেন অন্ধের উপর নেওয়া চোখের শূন্য কঠোর, মানে লেখকের এটা মনে হচ্ছে। কিন্তু দুর্গের সামনে এসে বাঁ দিকে তাকিয়ে চোখ জড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছিল। ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে। কাবুলি বললেন, কাবুলি বলতে এখানে মনে রাখতে হবে, কাবুলি বলছে বেতার লোক, মানে বেতার কর্মকর্তা। চলুন দুর্গের ভিতর যাই, পাসপোর্ট দেখাতে হবে, আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছাতে পারবো। এখানে জালালাবাদ হচ্ছে একটি জায়গা যেখান থেকে আবার মানে যেখানে লেখক যাবে, তা সেখানে যাওয়ার জন্য তাকে এখনই যাওয়া শুরু করা লাগবে। দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন। দক্কার মতো জায়গায়, মানে এমন একটা জায়গা যেখানে সবসময় গরম পড়ে, বরফের কল থাকার কথা নয়, কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল খুঁজতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না।
আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনি তিনবার চাকা ফাটালো, তিনবার চাকা ফাটলো, আর ইঞ্জিন সর্দারজির উপর ঘুষা করে দুবার গুম হলেন। চাকা সরালো হ্যাজি মেনন, তদারক করলো সর্দারজি। মানে আফগানিস্তানের যেই কথা বলতেছি, ভবিষ্যৎবাণী করেছে, মানে আফগানিস্তানের অফিসার যদি কবি ওই যে অফিসারের কথা বলতেছিল, মানে যেই বেতার কর্মকর্তা তার সাথে গেছে, সে বলছে যে অনেকবার চাকা ফাটবে, তার কথা একদম সরাসরি সব মতো হয়েছে। মানে যেহেতু একটা মরুভূমির রাস্তা, সেহেতু অনেক গরম, তাই টায়ার ফেটে গেছে। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজি কোমর বন্ধ অথবা বন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দুই টুকরো হলো। তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন, অন্ধকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব। এখানে রেডিও কর্মচারী বলতে যে কন্ট্রাক্টরকে বোঝানো হয়েছে যে বাসের ভিতর থাকে। আর এখানে আমরা একটা ইনফরমেশন জেনে রাখি যে যে পাকিস্তানের যেখান থেকে সে মানে দিল্লি থেকে রওনা দিছে, দিল্লি থেকে পেশোয়ারের দূরত্ব 100 মাইল, আর পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব হচ্ছে 100 মাইল। এটা আমরা মনে রাখবো। 8 মাইল টাকে দূরে 8 মাইল দূরে আফগান সরাই, ভেতরের সরাই মানে হচ্ছে বিশ্রাম কেন্দ্র যেটা। ভেতরে সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললো। বা দিকে আর সকলে হই হুল্লো করে গাড়ি ঠেলে নিয়ে চললো। সর্দারজি তম্বি করে বললেন, একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, কর্ম অন্তে নির্বিত পান্থশালাতে। বলতে আমাদের চোখে যেই তীক্ষ্ণতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে কোনো আর সংস্রব নেই। মানে একটা সরাইখানার ভিতরে যা যা থাকার কথা, যেহেতু একটা বিশ্রাম কেন্দ্র, অনেক সুন্দর করে সাজানোর কথা, কিন্তু যেহেতু সেখানে মৌসুমি আবহাওয়া মানে নেই বললেই চলে যায়, সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে সেখানে অবস্থা অনেক খারাপ, দুর্গন্ধযুক্ত। সেখানেও পশু পাখি লয়ে যায় মানুষ আসে, মানে যারা ব্যবসায়ীরা এখানে বিশ্রাম নেয়, সেখানে সকলের যে পশু পাখি আনার কারণে মলমূত্র এখানে পালিয়ে রাখে, মানে অনেক খারাপ অবস্থা কর্ম অন্তে। আচ্ছা, এবারকে আমরা সেখানে বলা শুরু করি। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের একটি দাঁড়িয়ে আছে এক চৌকো দুর্গ, কর্ম অন্তে নির্ভীত পান্থশালাতে। বলতে আমাদের চোখে যেই তীক্ষ্ণতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল, সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভিতর দিয়ে বাস ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। ডাবল ডেকারও একটি মানে বড় বাস, কিন্তু ভিতরে যাওয়ার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বেরোতে হবে না। মানে এখানে যে লেখকের যে রসবোধ আছে কথার ভিতরে, সেই রসবোধটা ফুটে উঠেছে যে এই দানবের পেট থেকে আর বের হতে পারবে না। মানে ঢুকেই থমকে দাঁড়ালাম। কত শত শতাব্দীর পঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারিনি, কিন্তু মনে হলো আমি যেন সেই ধাক্কায় 3 গজ পিছুয়ে গেলাম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না। আশেপাশে এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না। যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না, মানে অবস্থা খারাপ। আশেপাশে নদী ও ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার
এর কথাও ওঠে না। অতএব সিকন্দর শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পশু পশুর দিনের আস্ত ভেড়ার পাল সে অবদান রেখে গিয়েছে। অবদান বলতে এখানে বোঝানো হয়েছে ভেড়ার যে মলমূত্র সেগুলো ত্যাগ করে গেছে। তার স্থূলভাগ মাঝে 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 সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনই সুস্থূরীভূত হয়ে আসে যে ভয় ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগুলো এগিয়ে যাওয়া অসম্ভব। মানে এই অবস্থা হচ্ছে যে এমন যে সেখানে অনেক পরিমাণে ব্যবসায়ীরা যেহেতু যাতায়াত করে, তাই সেখানে মলমূত্র ঠিকই সাফ করছে বলতে নামমাত্র সাফ করছে, এখনো দুর্গন্ধ রয়ে গেছে। সূচিবদ্ধ অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিবদ্ধ দুর্গন্ধ শুকলাম। মানে এখানে 1 ইঞ্চি জায়গাও, মানে 1 সুচ পরিমাণ জায়গাও খালি নেই যেখানে দুর্গন্ধ নাই, সব জায়গায় দুর্গন্ধ আছে। ভোরবেলা ঘুম ভাঙলো আজানে শুনে। নামাজ পড়ালেন বুকরার এক পুস্তিন সদাগর উৎকৃষ্ট আরবি উচ্চারণে, মানে অনেক ভালো মানের উচ্চমানের আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণে টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি নিজে জিজ্ঞাসা করেন না। আমি বললুম, কিছু যদি মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অজেনা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয়। মানে সেখানে পার্সোনাল কোশ্চেন করলে মানুষ খুশি হয়, আর আমাদের এলাকায় তো মানুষ পার্সোনাল কোশ্চেন করলে একটু রাগী হয়, বা বিশেষ করে ইংরেজ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পার্সোনালভাবে কোশ্চেন করা যায় না। মোটর বসে তারিখ খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খসড়া নিতে লাগলো, মানে চিন্তা করতে লাগলো। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করে দিয়ে বললেন জালালাবাদ, মানে যেখানে সে যেতে চাইছিল সে জায়গায় চলে এসেছে। তখন দুদিকে সবুজ আর লোকজন, ঘরবাড়ি, সামান্য একটু নদী। ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে জালালাবাদ, তার অতি মধুর তসবির। এমনকি 2-4টে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। এখানে সীমান্তের পাঠান যেহেতু সেখানে সবসময় রৌদ্র পড়ে, তাই তাদের মুখ অনেক সূক্ষ্ম, মানে রুক্ষ হয়ে গেছে। আর এখানে যেহেতু সবুজ শ্যামল এলাকা, তাই এখানে পাঠানদের চেহারা অনেক মানে অনেক পরিষ্কার বা মূল্যায়ন আছে। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দামি নিন্দা করে, তারাই বউঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদের মতোই। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতারের কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজও বজায় রাখে। আমি জিজ্ঞাসা করলুম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি, মানে বিনা পর্দায় ছাগল চড়া সেটা দেখছি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভিতর অস্তধান। কেউ একবার জিজ্ঞাসা পর্যন্ত করল না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালাম, বাস আবার ছাড়বে কখন? সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞাসা করলাম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দেয়ে ফিরে আসবে যখন তখন। বেতার কর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে।
আমি শুধালাম, আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন? আর তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মাল জানের জিম্মাদার নন। মানে সে একটু এখানে তিক্তভাবে বলতেছে যে তো আপনি উদ্বিগ্ন হতেছেন কেন এত? আমি বললাম, তা তো নয়ই, যত্ন, কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে এ, ওরা শীঘ্রই ফিরবে। আজ সন্ধ্যায় সত্য সন্ধ্যায় তো আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছাবো কি করে? মানে এখানে লেখক বলতেছে যে ওরা যেভাবে চলে গেছে নিরুচ্ছ্বাস পাবে, মানে আর যে সন্ধ্যায় যে কাবুল পৌঁছাবে সেটা কিভাবে হবে? যেহেতু আমরা জানি যে ঢাকা থেকে যদি আমরা কক্সবাজার যাই তাহলে এখানে আগে থেকে বলে দেওয়া থাকে যে ইয়াতে যে কুমিল্লা যাওয়ার পরে 20 মিনিটের যাত্রা বিরতি থাকে। তারপর আবার কুমিল্লা থেকে যে আমরা ফেনীতে গেলে আবার 20 মিনিট বা 30 মিনিটের, চট্টগ্রাম গেলে বিশ মিনিট 30 মিনিটের যাত্রা বিরতি থাকে। একটা আগে থেকে একটা লাইন মানে বলে দেওয়া থাকে সকল যাত্রীদেরকে, কিন্তু আসলে সেটা তেমন তো মানা হয় না। আর এমনই এখানেও তেমন একটা মানা হয় না, সেটা সে বুঝতে পারছে। আমি বললাম, তাই তো নয়, কিন্তু যেই রকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে মনে হলো যে ওরা শীঘ্রই ফিরবে না আজ সন্ধ্যায়, তাহলে কাবুল পৌঁছাবো কি করে? বেতার কর্তা বলেন, সে আশা শিখিয়ে তুলে রাখুন বলতে মানে উঠিয়ে রাখতে বলছে, খালি খালি একটি পাত্রে রাখতে বলছে। এদের তো কাবুল পৌঁছাবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছাতে 15 দিনে, এখন 4 দিনে লাগলেও তাদের আপত্তি নেই। জালালাবাদ পৌঁছেছে, এখন সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্বালাশ করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। মোটর ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। আস্তে লেখে সকালে সকলে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে। পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে স্বাস্থ্য মানে অল্প লোকই। যে পরে জানলাম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ স্বাস্থ্য নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পারে নার্গিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে সূর্যাস্তের শেষ আবাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাক বাংলার খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানেই চার পাই আনিয়ে শুয়ে পড়লুম। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল আর শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। মানে এখানে যে কাবুলের যে স্থান আছে সেখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে লেখক তুলে ধরছে। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলকুল শব্দে ঘুম ভেঙে যায়। জানালার পাশে শিউলি গাছ থেকে থাকলে শরতের অতি ভোরে যে এরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো। কিন্তু দুয়ে মিলে গিয়ে এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এখন সৌর সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে দুকুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিলে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটছে। মানে তারই পরশে নার্গিস নয়ন
মেলে তাকিয়েছে। মানে নার্গিস বলতে এখানে একটি কাবুলের এই নদীকে বোঝানো হয়েছে, যে নদীটা তাদের পাশের, মানে তারা যে বাস করে যাচ্ছিল তাদের রাস্তাটা ছিল নদীর পাশ দিয়ে, তাই সেটা বলতেছে। তো সেখানে প্রাকৃতিক সৌন্দর্য কিরকম তাকিয়েছে। এর গান সৌরভ মিশে গিয়েছে। আর যে যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে। প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পভবনের গন্ধ রূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজ কোন ঘরে গো এলো দিলদার, আজ প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। মানে এখানে লেখক একটি কবিতা বলতেছে। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি বেপু বাজাতে আরম্ভ করলো। বেপু বলতে ওই যে বাঁশি বাজানো আরম্ভ করলো, গাড়ির হর্ন। ভাব গতিক দেখে মনে হলো তিনি মন স্থির করে ফেলেছেন, আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন। এখানেই আমাদের আজকের গল্প শেষ। এখানে যে শব্দার্থ টিকা আছে সেগুলো আমরা দেখে নেব এবং একটু মনে রাখার চেষ্টা করবো, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবার আমরা যে পাঠ পরিচিতি আছে সেটা আমরা দেখব। সৈয়দ মুস্তফা আলী রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি তার দেশ বিদেশে 1948 গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানে এটা মনে রাখতে। এই রচনাটির মধ্য দিয়ে আমরা সৈয়দ মুস্তফা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গেই শুধু পরিচিত হই না, অধিকন্ত তার জীবনবোধ, সাহিত্য রুচি, নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হতে পারি। সৈয়দ মুস্তফা আলী বিচিত্র এক জীবন যাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়ত্তা নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই ঘটনাকেই তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে, কখনো বা বিদগ্ধ পণ্ডিতের মনন ও নিষ্ঠার চোখে। ফলে অনিবার্যভাবেই তার সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্যেও হয়ে উঠেছে তুখর এক জীবন চাঞ্চল্য ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতূহল, হাসি ঠাট্টার রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে তার কোনো তুলনা চলে না। যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছে, ওটা ইউরোপিয়ানদের জন্য। এই একটি মাত্র উক্তির মাধ্যমে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। আবার সেই ফিলিংয়ের সঙ্গেই যখন শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয় আর ভাগ বাটোয়ারা করে খাওয়ার জন্য নিজেদের সঙ্গে আনা বিচিত্র খাবার, তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সেই ইতিহাস মানবিকতার সাম্যের সৌন্দর্যের এই বিচিত্র মানুষজনের সঙ্গে মিলেমিশে নানা ধরনের প্রকৃত ভূগোল, ইতিহাস ও নানা সংস্কৃত। এই রচনায় সৈয়দ মুস্তফা আলী তার বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো আমরা। লন্ডি কোটল থেকে দক্কার দূরত্ব কত মাইল? এখানে লন্ডি কোটল হতে দক্কার দূরত্ব হচ্ছে 10। তারপরে এক গান ওর সৌরভে মিশে গিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? গান ও সৌরভ ভিন্নতা সূচক। সুর ও সুগন্ধ একাকার, সুর ও সৌরভে পরিপূরক, গান ও সুগন্ধের সৃষ্টি করে। এখানে এটা হবে সুর ও সুগন্ধ একাকার হবে, অথবা সুর ও সৌরভের পরিপূরক, এটাও হতে পারে। উদ্দীপকটি পরে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। মিথুনের পাহাড় দেখবার শখ অনেক দিন থেকেই। তার এবার গ্রীষ্মের ছুটিতে
তাই এবার গ্রীষ্মের ছুটিতে তিনি গিয়েছিলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি, সেখানে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দুধারে ঘন বন জঙ্গল দেখে তিনি অভিভূত হন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা রিসাং ঝর্ণা, সুশীতল জল আর আলুটিলার গুহায় রোমাঞ্চকর অভিযাত্রা তাকে ভীষণভাবে নাড়া দেয়। তাছাড়া বিভিন্ন জাতি ধর্ম বর্ণের পাহাড়ি অধিবাসীদের সাথে মিশে তার বিচিত্র অভিজ্ঞতা হয়। গন্তব্য কাবুল রচনায় কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে প্রকাশিত হয়? এখানে হচ্ছে সৌন্দর্য প্রিয়তা, এটাই হবে গ। প্রকাশিত বৈশিষ্ট্য যে বাক্যে বিদ্যমান তা হলো, দুই দিকে হাজারো ফুট উঁচু পাথরে নেড়া পাহাড়। এটাও এক নাম্বারটা। আর দেশের কত রকমের লোক বাহিনীর সঙ্গে চলছে, এর গান ও সৌরভ মিশে গিয়েছে। এখানে প্রথম দুইটাই হবে, তিনটাই হতে পারে। এখানে হবে আইও ডাবল আই। সৃজনশীল প্রশ্ন দেখি একটি। সৃজনশীল প্রশ্ন: মানুষ যে কেবল নিজেকেই জানতে চায় তাহাই নহে, বাইরে জগতেরও আহ্বানে প্রতিনিয়তই তাহাকে জানিতেছে। এই আহ্বানে প্রলুব্ধ হইয়া অনেক লোক দেশ ভ্রমণে বহির্গত হয়। নানা দেশ, নানা জাতি তাহাদের ঐতিহ্য ও সংস্কৃত বিভিন্ন জনের নিকট বিভিন্ন রূপে ধরা দেয়। বাহিরের এই বস্তু সত্তাকে লেখক মানস রসে প্রত্যক্ষ করিয়া তত্ত্ব সংবলিত গ্রন্থ প্রকাশ করেন। এই জাতীয় গ্রন্থে বস্তু সত্তার প্রাধান্য থাকিলেও উহার মধ্যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকিতে পারে। ফিরিঙ্গি কি? ফিরিঙ্গি হচ্ছে ইংরেজদেরকে বলা হয়, ইউরোপিয়ানদেরকে ফিরিঙ্গি বলা হয় বা ইংরেজদেরকে ফিরিঙ্গি বলা হয়। সর্দারজিকে লেখক ভালো লাগার কারণ কি? সর্দারজির মিষ্টি মোলায়ন হাসির কারণে, আর যেহেতু সর্দারজি একজন চতুর ছিল তখনকার সময়, মানে অনেক বেশি চালাক ছিল, তাই সর্দারজিকে ভালো লাগছে। আর গন্তব্য কাবুল রচনায় উদ্দীপকের কোন সত্তাটি বিশেষভাবে ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে গন্তব্য কাবুল কবিতায় গন্তব্য কাবুলে যে সেখানে যে মানে ভ্রমণ করছে সেই বিচিত্র অভিজ্ঞতাটা ফুটে উঠছে, সেটা তুমি এটা ব্যাখ্যা করে দিবা। উপযুক্ত সত্তাটি বা গন্তব্য কাবুল রচনার শেষ কথা নয়, বিশ্লেষণ করো। মানে এখানে যে উদ্দীপকের যে জিনিসটা আছে সেটা কিন্তু গন্তব্য কাবুলের রচনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ সেখানে সে বিচিত্র মানুষের সাথে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করছে এবং বিভিন্ন জায়গায় গেছে। আর এখানে শুধুমাত্র সে খাগড়াছড়িতে গেছে। তো এটা তোমরা বিভিন্ন বিশ্লেষণ করে দেবে। আজকের গল্প এই পর্যন্তই। আশা করি সকলে ভালো আছো, আর আমাদের গল্পটাকে চেষ্টা করবো তোমরা শেয়ার করার জন্য, যাতে করে অন্যরাও দেখতে পারে।